বাংলাদেশের জনতার আওয়াজ নিউজের সম্মানিত সম্পাদক, আমাদের সকলের পরিচিত মুখ এবং 17 বছরের বিরামহীন কষ্ট করে যাওয়া, একের পর এক নিজের মূল্যবান সময় এবং অর্থ অতিবাহিত করা বাংলাদেশের এই দুঃসময়ে স্বৈরাচারী আন্দোলনের একজন সৈনিক, আমাদের ডক্টর আব্দুল আজিজ ভাই। উনি অসুস্থ, ওনাকে দেখতে আমরা আজ ওনার বাসায় উপস্থিত হয়েছি এবং গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। বিগত দিনে অর্থ, সম্পদ এবং শ্রম দিয়ে যে মিডিয়া এবং পত্রিকা ধরে রেখেছেন, যখন বাংলাদেশের কোনো পত্রিকায় বিএনপি কেন্দ্রিক কোনো নিউজ ছাপা হতো না বা আসতো না, আজিজ ভাই তখন রাতের পর রাত জেগে প্রথমে সিলেটের আলাপ, ধীরে ধীরে সিলেটের আলাপ বন্ধ হয়ে যায়। আপনারা জানেন, বাংলাদেশের অনলাইন পত্রিকাগুলো যখন বন্ধ করে দেয়, তখন সিলেটের আলাপ সহ 36টি অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজিজ ভাই থেমে নেই। আজিজ ভাই এর পরেও তার মূল্যবান সময় অতিবাহিত করেছেন এই খবরের পিছনেই। আজ 5ই আগস্টের পর আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, কিন্তু আজিজ ভাইয়ের খবর আমরা হয়তো অনেকেই নিতে পারিনি। আমরা লজ্জিত, আমরা লাঞ্ছিত, আমরা দুঃখিত। এভাবে দেশের জন্য স্যাক্রিফাইস করা মানুষগুলো হয়তো কষ্ট নিয়ে একদিন চলে যাবেন, কিন্তু জাতীয় পর্যায় থেকে তাদের খবর কেউ রাখেনি। আজ আমরা ঠিক আজিজ ভাইয়ের খবর নিতে এসেছি। সাথে আছেন আমাদের মোখলেসুর রহমান ভাই, বিশিষ্ট বুদ্ধিজীবী, সাবেক উপদেষ্টা, এক্স রাষ্ট্রপতি, এবং সাথে আছেন সহ সম্পাদক শাইক এম রহমান ভাই, এবং আমি আছি রাকেশ রহমান। আমরা শুনবো আজিজ ভাইয়ের মুখ থেকে। আজিজ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার শরীর এখন কেমন কেমন লাগছে? আমি অনেক সুস্থ, আল্লাহর রহমতে। আমাদের দোয়া এবং ভালোবাসা আজিজ ভাইয়ের সাথে থাকবে এবং দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আমরা শুনবো মোখলেস সাহেবের কাছ থেকে আপনার অনুভূতি কি ভাই, আপনি যে দেখতে আসছেন আজিজ ভাইকে, কি দেখলেন? ধন্যবাদ জনাব রাকেশ রহমান। আমি প্রথমে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জনাব ডাক্তার এম এ আজিজ জনতার আওয়াজের সম্পাদককে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে এসেছেন এবং তিনি অসুস্থ অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে ছিলেন এবং এর আগে তিনি সিলেটের আলাপ দিয়ে যাত্রা শুরু করেছিলেন, মাঝখানে শেষের খবর কন্টিনিউ করেছেন এবং সেখান থেকে এই জনতার আওয়াজের মাধ্যমে দেশের জনগণের সেবা করে যাচ্ছেন। এবং একজন মানুষ যিনি একজন সাংবাদিক কিংবা সম্পাদক, আবার তিনি রাজনীতিবিদও, দুইটার সমন্বয় যখন হয় তখন অনেক কঠিন হয় এই দায়িত্বগুলো, ডুয়েল রোলটা প্লে করা। এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট পর্যায়ে পড়ে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রাজনীতির ক্ষেত্রে সার্ভও করতে হয়, এডিটোরিয়াল পলিসিও মেনটেন করতে হয়। অনেক সময় নিজের বিশ্বাসের সাথে জড়িত যারা, তারা যখন ভুল করেন তাদেরকে সেই ভুল ধরিয়ে দিতে হয়, এডিটোরিয়ালেও কঠিন ক্রিটিক্যাল লেখা লিখতে হয়। এই যে জিনিসগুলো করে যাওয়া অনেক কঠিন। ভালো কাজ করতে গেলে এগুলো তো কোনো থ্যাঙ্কলেস জব। জার্নালিজম জবটাকে থ্যাঙ্কলেস জব বলা হয়, কেউ থ্যাঙ্কস দেয় না। একটা উল্টা নিউজ হলেই এটার জন্য উল্টো ভাবে দেখা হয়। তিনি বই প্রকাশ করেছেন এবং জনাব ডাক্তার এম এ আজিজ এবং জনাব শাইক এম রহমান তারা যৌথভাবে একটা বই প্রকাশ করেছেন। এই বইটা আমার হাতে এইমাত্র এসছে, আমি দেখাচ্ছি সবাইকে। বইটার নাম হচ্ছে একটি ভোরের প্রতীক্ষায় এবং এটা সম্পাদনা ডাক্তার আব্দুল আজিজ ও শাইক এম রহমান। এই বইটা যে তিনি লিখেছেন এটা হচ্ছে একটি ভোরের প্রতীক্ষায়। 15.5 বছর বাংলাদেশের মানুষ একটি ভোরের প্রতীক্ষা ছিল এবং আন্দোলন হচ্ছিল বারবার, রাজনৈতিক আন্দোলন, বিভিন্ন সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন এবং বিভিন্ন ভাবে বাংলাদেশে যে বিডিআর, যে এটাকে মিউটিনি বললে ভুল বলা হবে, বিডিআর এর একটা ম্যাসাকারের ঘটনা ঘটেছিল, বাংলাদেশে হেফাজতের উপর একটা ম্যাসাকার ঘটেছিল, বাংলাদেশে বিচারের নামে আপনার জঙ্গি কায়দায় মানুষের উপর কি বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং চালিয়ে দেওয়া হয়েছিল।
এরপরে বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে যারা ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। সারা দুনিয়ায় আজকে বাংলাদেশ শিরোনাম। এবং দুর্নীতি, লুটপাট, শেয়ার মার্কেট কেলেঙ্কারি, ফ্ল্যাট কেলেঙ্কারি, স্ক্যান্ডাল যেগুলো হয়েছে, এগুলোর কারণে বাংলাদেশের স্বৈরাচার এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের অব্যবহিত পরেই তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককেও ব্রিটেনের পার্লামেন্টের মেম্বার থেকে পদত্যাগ করতে হয়েছে। সরি, পার্লামেন্টের এমপি তিনি, তাই একইভাবে তখন তিনি মিনিস্টার হয়েছিলেন, দুর্নীতি দমন মিনিস্টার। তাকে ওই দুর্নীতি দমন মিনিস্টারের পদ থেকে দুর্নীতির অভিযোগে তাকে পদত্যাগ করতে হয়েছে মিনিস্টারের পদ থেকে, এবং এমপির পদ নিয়েও তিনি বিবাদে আছেন। এমনকি তার কারণে লেবার পার্টি এবং লেবার পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমারও রিস্কে আছেন। হি ইজ এট রিস্ক। যাই হোক, এই অবস্থাতে আজকে বাংলাদেশে যে সার্ভ করেছেন এবং একটা রাজনীতিকে সার্ভ করেছেন জনাব ডাক্তার আব্দুল আজিজ, তিনি বাংলাদেশে যখন জিয়াউর রহমান বিএনপি গঠন করেন, এর আগে তিনি প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল জাগো দল গঠন করেন, এবং সেই জাগো দল থেকে তিনি ওই দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এবং জাগো দল পরে 5টা দল মিলে একটা ফ্রন্ট হয়, জাতীয়তাবাদী ফ্রন্ট। এই ফ্রন্টের সিলেটেড আপনার 10 সদস্যের কমিটির তিনি 6 নম্বর সদস্য ছিলেন, শুরুর কথা আমি বলছি। এবং সেইভাবে আজকে তিনি সার্ভ করেছেন। আজকে আন্দোলনের সময় যখন বিএনপি এবং তারেক রহমান সম্বন্ধে কেউ লিখতে পারতো না, শামসুদ্দিন মানিকের মতো ভুইফুর বিচারপতি দিয়ে, হাইব্রিড বিচারপতি দিয়ে, দুর্নীতিবাজ বিচারপতিকে দিয়ে তারেক রহমান নিউজ বন্ধ করে দিয়েছিল, তখন হাতে গোনা কয়েকটা পত্রিকা দেশে বিদেশে যে নিউজগুলো করতে, তার মধ্যে এই ডাক্তার আব্দুল আজিজের সিলেটের আলাপ, শীর্ষ খবর, ওই জনতা আওয়াজ অন্যতম। এবং তার সাথে যে এডিটর হিসেবে উপদেষ্টা সম্পাদক দায়িত্ব পালন করছেন জনাব শাহেক রহমানও ভূমিকা রাখছেন, এবং জনাব রাকেশ রহমানও, তারা সবাই মিলে আন্দোলনে দেশে বিদেশে ভূমিকা রেখে চলেছেন। আজকে আমাদের সাথে এখানে আছেন শামীম জামান, তিনিও এই জাতীয়তাবাদী আদর্শের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য কাজ করছেন। এবং আমি মনে করি যে আজকে যে কাজগুলো করা হয়েছে, বিনিময় মূল্যায়ন আল্লাহ তাআলার কাছ থেকে ডাক্তার এম এ আজিজ এবং আমরা সবাই পাবো। এবং আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু দান করুন, সুস্থতা দান করুন। আর আজকে আমাদের সাথে এখানে আরো যারা আছেন, বিশেষ করে আমি যাদের নাম বলেছি একটু আগে, শাহেক রহমান, রাকেশ রহমান, শামীম জামান এবং সর্বোপরি ডাক্তার আব্দুল আজিজ, এর জন্য আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে। এবং যারা এই ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী আদর্শের জন্য কাজ করছেন, শুধুমাত্র একটি কথা বলে বিশ্বাস করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে সংবিধান সংস্কার কমিশন সহ 10টা সংস্কার কমিশনের কাজ করছে, এবং এর মধ্যে 4টা সংস্কার কমিশন গতকালকে তাদের রিপোর্ট জমা দিয়েছে। এবং রিপোর্টের মধ্যে, বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে, যারা বাংলাদেশের সংবিধানে সবাই আগে পরে যারাই ক্ষমতা এসেছেন, পক্ষে বিপক্ষে যারাই ছিলেন, স্বৈরাচার গণতান্ত্রিক যারাই ছিলেন, তারা সবাই যেখানে ঐক্যমত্যে পৌঁছেছেন, একটি জাতীয় ঐক্যমত্য গঠিত হয়েছে। সংবিধানের প্রারম্ভে বিসমিল্লাহির রহমান থাকবে, এটার ব্যাপারে কোনো কথা নেই। এই সংবিধান সংস্কার কমিশন এটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং এরপরে সর্বশক্তিমান আল্লাহ তাআলার পূর্ণ আস্থা বিশ্বাস, এটা এই সংবিধান সংস্কার কমিশন রিপোর্টে নাই, এটাও দলদের কাছে গৃহীত হয়েছে ইতিমধ্যে, বছরের পর বছর, যুগের পর যুগ। এরপর রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন জেনারেল এরশাদ প্রেসিডেন্ট থাকতে, এটা সবাই মেনে নিয়েছে। এমনকি সংবিধান ৫ম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ এটাকে গ্রহণ করেছে। জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস, 2টা ধারা সংবিধানের মূলনীতিতে সংস্করণ সম্পূরক হিসেবে অন্তর্ভুক্ত করেছেন ৭২ সংবিধানে। এটা আমাদের সংবিধানের অংশ। রাষ্ট্রধর্ম ইসলাম এরশাদ করেছেন, এটাও সংবিধানের অংশ। এবং বাংলাদেশের রাজনীতিতে এটা টিকে থাকবে। ইট হ্যাজ কাম টু স্টে আনটিল কিয়ামা। বাংলাদেশ হ্যাজ অলসো কাম টু স্টে, এবং এটাকে কেউ বন্ধ করতে পারবে না। আমি আহ্বান জানাই বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে তার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং সংবিধান সংস্কার কমিশনকে এবং রাজনৈতিক দলগুলোকে, যারা যারা বর্তমানে রাজনীতি করছেন, তাদের সবাইকে এই ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য, এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধ, রাজনৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, আমাদের যে আইডেন্টিটি, যে এটাকে তুলে ধরতে। এবং গণতন্ত্র মানে হচ্ছে মেজরিটি রুল, মেজরিটিজ রুল। এবং মেজরিটি রুল মানে 51% ভোট দিলে হয়, 93% বাংলাদেশের মুসলমান। এবং ইসলাম অন্যান্য ধর্মকেও তাদের অধিকার পালন করার সুযোগ দিয়েছে। আমরা সব ধর্মাবলম্বীকে তাদের ধর্ম পালন করার অধিকার আমরা দেবো, এবং আমরা দিয়েছি। আমরা পৃথিবীতে একটা মধ্যপন্থা জাতি হিসেবে, বাংলাদেশি জাতি 18 কোটি মানুষ আমরা কাজ করছি। পার্শ্ববর্তী ভারতের হিন্দু মৌলবাদী, কট্টর মৌলবাদী, ফ্যানাটিক জঙ্গিবাদী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ধর্মনিরপেক্ষ ভারতকে যারা ধ্বংস করছে, খুবলে খাচ্ছে, তাদের পাশে আমরা একটি আদর্শ রাষ্ট্র হিসেবে আমরা দাঁড়াবো। এবং আমাদের পরিচয় অক্ষুণ্ণ রাখতে হবে। যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে
উই ট্রাস্ট ইন গড। ব্রিটেনের ইন দ্য নেম অফ গড তারা চার্চে গিয়ে প্রেসিডেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকারের পৌর কাউন্সিলর পর্যন্ত, মেয়র পর্যন্ত তারা শপথ দেন এবং ধর্ম এবং রাজনীতিকে আলাদা করা যাবে না। আমরা মধ্যপন্থ অবলম্বন করবো, কিন্তু আমাদের পরিচয়, আমাদের ধর্ম আমরা অক্ষুণ্ণ রাখবো। এই জন্য আজকে যে সংগ্রাম চলছে, এই সংগ্রামকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবেন জনাব ডক্টর এম এ আজিজের নেতৃত্বে, তার টিম, তার পত্রিকা এবং তাদের লেখা। তারা জনাব ডক্টর এম এ আজিজ এবং শাহেক এম রহমান তাদের লেখা যারা তারা লিখেছেন, বই লিখেছেন, অবরুদ্ধ বাংলাদেশ নামে আরেকটা বই শাহেক এম রহমান লিখেছেন, এবং তাদের যৌথ প্রযোজনা বা আলাদাভাবে তারা করবেন, তারা এটাও অক্ষুণ্ণ রাখবেন। জনাব রাকেশ রহমান, শামীম জামান সহ সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুনছিলাম বর্তমান প্রেক্ষাপটের কথা। আমরা জানি যে 16 বছর একটি সরকার আজীবন থাকার যে বাসনা, সেই বাসনা থেকে ছিটকে পড়েছে। ছিটকে পড়েছে তার ভাগ্নি, বিদেশের মন্ত্রিত্ব হারিয়েছে দুর্নীতির কারণে, এবং পাপ করলে সেই পাপের সাজা পেতেই হয়। তার খুব বহিঃপ্রকাশ আমরা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পেলাম। তো আমি বলতে চাই, যারা এখন ক্ষমতায় নিজেদেরকে ক্ষমতাবান মনে করছেন, আগামীকাল আপনারা সেই ক্ষমতায় থাকবেন কিনা সেটাও কিন্তু ভাববার বিষয়। এবং আমি মনে করিয়ে দিতে চাই, আজ হয়তোবা আমি 16 বছর পরে বা 15 বছর পরে অসুস্থতার জন্য দেশের ভালোবাসা থেকে বা দেশের টান থেকে সরে আসতে পারি দূরে, কালকে যে আপনি আমার জায়গায় পড়বেন না তার কোনো গ্যারান্টি নেই। আজিজ ভাই যেই পরিমাণ সময় অতিবাহিত করেছে, আর কেউ না জানলেও এটা ওই সময়ে যারা এই নির্যাতনের শিকার এবং যাদের কোন রকম বক্তব্য কোন টিভি চ্যানেল তো দূরের কথা, কোন পত্রিকায়ও আসতো না, তারা ভালো মতনই জানেন আজিজ ভাইয়ের অবদানটা কোথায়। তাই আমরা বলবো, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে মানুষের মন জয়ের মাধ্যমে রাজনীতিতে ফেরত আসুন, তাহলে আপনারাও ভবিষ্যতে ছিটকে পড়বেন কোথায়, নিজেদেরকে সেই খুঁজে পাবেন না আপনারা। আমি অনুরোধ করব সহকারী সম্পাদক উপদেষ্টা শাহেক এম রহমানকে। শাহেক ভাই, আপনার কেমন লাগছে আজিজ ভাইকে এই অবস্থায় দেখে, বা আপনার অনুভূতিটা কি? খুব সংক্ষেপে বলতেন। রাকেশ ভাই, আজকে আসলে আমরা আজিজ ভাইয়ের যে অবস্থা আমরা এসে দেখলাম, দেখে খুবই মর্মাহত। কারণ আজিজ ভাই সাথে আমি এখন 1 নাগারে 10 বছর হয়ে গেছে আমি ওনার সাথে। ওনার ডান হাত বলেন আর বাম হাত বলেন, যে হাত বলেন, আমি এইভাবে ওনার সাথে কাজ করতেছি। নাম আমার উপদেষ্টা সম্পাদক, কিন্তু এমন কোনো দিন নাই যে দিনের মধ্যে 10-12 বার, 15 বার, 14 বার ওনার সামনেই বলতেছি। আমাদের সাথে নিউজ দিয়ে করসপন্ডেন্স হয় নাই, এমন কোনো দিন আমার মনে হয় অতিবাহিত হয় নাই। লাস্ট 10 ইয়ার্স যখন শীর্ষ খবর ছিল, শীর্ষ খবর থেকে শুরু করে আমি ওনার সাথে ছিলাম, আলাপে ছিলাম না, শীর্ষ খবরের সাথে থেকে শুরু করে আমি ওনার সাথে ছিলাম। আজও অবধি আমি আছি। সব ধরনের সহযোগিতা, যত ধরনের সহযোগিতা, ব্রেইন, কলম, কাগজ, যা কিছু আছে সবকিছু, ফাইন্যান্সও লাগে যতটুকু পারি, আমার অনুযায়ী যতটুকু পারি করতেছি, এখনো করছে, বুঝতে পারলাম। কিন্তু এই আজিজ ভাই, আমি জানি, আমি আজিজ ভাই রক্তে রক্তে আমি চলেছি, আমি জানি আজিজ ভাই কিভাবে এগুলো মেনটেন করছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে, আজিজ ভাই গত 2 বছরের ভিতরে 15 বার হসপিটালে গেছে। 5 থেকে 7 বার আমি নিজে স্টাফ দিয়েছি, ওনার জন্য দোয়া করবেন। দোয়া অবশ্যই সবাই করছে, দোয়া না করলে উনি ফেরত আসতেন অবশ্যই। আজকে ওনার ফায়ার অবস্থা আপনারা দেখছেন, অফ, একটা সাইড অফ, অলরেডি কয়েকবার অপারেশন হয়েছে, শেষ পর্যন্ত এই অবস্থায়। কিন্তু কতজন খবর নিচ্ছে এই ধরনের আজিজের আমি জানি না। এ ধরনের আজিজ বহু আজিজ আছে, শুধু এই আজিজ না। আমি মনে করি এই বাংলাদেশে এই 55,526 মাইল বর্গ মাইলের ভিতরে বহু আজিজ এইভাবে বসে আছে, বহু আজিজ এইভাবে কাটাচ্ছে, কতকত করতেছে। আজিজ ভাই ফেসের দিকে তাকিয়ে দেখেন। কিন্তু এই আজিজ ভাই যে খবর নেওয়ার দরকার, যারা খবর নেওয়ার দরকার, তারা কিন্তু খবর নেই নাই। এই আজিজ ভাই পত্রিকার মাধ্যমে আমার একটা বই হয়েছিল অবরুদ্ধ বাংলাদেশ, এই লেখার ম্যাক্সিমাম লেখাগুলি ছিল আজিজ ভাই পত্রিকা থেকে। উনি সম্পাদক, আমি উপদেষ্টা সম্পাদক। আমি ওনার সাথে রাত দিন কাজ করেছি, এবং ওই পত্রিকা না থাকলে আমার এই বই হইতো না। আমার এই বই, আমার অবরুদ্ধ বাংলাদেশ বইয়ের জন্ম হয়েছে ওনার পত্রিকা থেকে। আরো পত্রিকায় গেছে, আমার দেশে গেছে, অন্যান্য পত্রিকায় গেছে, অনেক পত্রিকায় গেছে, কিন্তু মেনলি কিন্তু ওইখানেই আমি ছিলাম। যাই হোক, আমি আর
আমি কথা বললে জানি না কোথায় যাব, বেশি যাইতে চাই না। আমি সবার কাছে দোয়া করবেন, সবাই আমার আজিজ ভাইয়ের জন্য দোয়া করবেন। আজিজ ভাই এখন বাসায় চলে আসছেন, আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায়। কিন্তু আমি মনে করি আজিজ ভাই কখনো যথাযথ মর্যাদা পাচ্ছেন না। আজিজ ভাই যে জিনিস করে গেছে এই সমাজের জন্য, উনি আর কি করবেন আমি জানি না। এখন এই সেক্টরে বসে, এই যে কম্পিউটার এখানে আছে, আপনি দেখতে পাচ্ছেন জানি না কেন, এই কম্পিউটারে বসে এখনো কাজ করছেন। ওনার পা একটা নেই, কিন্তু কাজ করতেছেন। কাজ কার জন্য? দেশের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য, নিজের কোনো কিছুর জন্য না। উনি পকেটে পয়সা খরচ করতেছেন, কাউকে বলতেছেন না আমাকে দেন। উনি মানবতার জন্য কাজ করতেছেন। যদি সত্যিকার হিউম্যান রাইটসের কোনো মানুষ বলেন, মানবতাবাদী কোনো মানুষ বলেন, মানবতার ফেরিওয়ালা বলেন, আমি আজকে আজিজ ভাইকে বলবো হি ইজ এ মানবতার ফেরিওয়ালা। বুঝছেন? আমি আর বেশি বলছি না। ধন্যবাদ, ধন্যবাদ। ভালো থাকেন আজিজ ভাই, সুস্থ থাকেন। দোয়া করি আপনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকেও ধন্যবাদ, কষ্ট করে আমাকে দেখা আসছেন, আমার স্যার আসছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ শাহেদ ভাই। আমাদের ঘরে ঘরে একটি করে ডক্টর আব্দুল আজিজ ভাই তৈরি হওয়া খুব প্রয়োজন, যে নিজেকে বিলিয়ে দিয়ে দেশের ভালোবাসা ওই মানুষদেরকে যদি মূল্যায়ন না করা পর্যন্ত আমাদের কোনো কিছু মূল্যায়িত হবে না, অথবা এই দেশের পরিবর্তন কখনো সম্ভব না। আর অনেকে জানেন আজিজ ভাইয়ের ভূমিকা কি ছিল। সৌজন্য ভদ্রতার খাতিরে হলো আমরা আশা করব আপনারা যেই অপেক্ষায় রয়েছেন সেই অপেক্ষার পালা শেষ হয়ে হয়তোবা আপনারা সেই 16 তলার উপরে না উঠতে পারেন, কিন্তু মানুষের মতন মানুষের সহানুভূতি দিয়ে মন জয় করে মানুষের খোঁজ খবর নেওয়ার সেই যে অভ্যাস, সেই অভ্যাসটুকু তৈরি করেন। না হলে আপনারাও আগামী 5 বছর বা 10 বছর পরে ছিটকে পড়বেন এই পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের মতো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আজিজ ভাই শেষ সম্বল হইল এই বই। আজিজ ভাইয়ের এই বইটি আমরা দেখিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজিজ ভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, যাতে আজিজ ভাইকে আল্লাহ সুস্থতার সাথে হায়াত দান করেন। আমি এবং শাহেদ ভাই যৌথ সম্পাদনায় বইটা করছি আমরা। অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই। আমরা আপনাদের দ্বারা আরো একটি নতুন বই দেখবার প্রত্যাশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের রাকেশ ভাই, আপনাকে মঙ্গল করুক, নেক হায়াত দান করুক। আমিন।